জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে জাতীয় সমাবেশের বক্তৃতার মাঝে মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির। উৎকণ্ঠিত লাখ লাখ নেতাকর্মীর উদ্দেশ্যে বসে নির্দেশনা। সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামায়াতের সমাবেশে এনসিপি সহ অনেক দল যোগ দিলেও আমন্ত্রণ পায়নি বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বিপদের শঙ্কা নেতাদের। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। সালাউদ্দিনকে নিয়ে মন্তব্যের জেরে কক্সবাজারে বিএনপি এনসিপি মুখোমুখি। চকরিয়ায় ছাত্র দলের বিক্ষোভ, সরিয়ে দেওয়া হলো মঞ্চ। 14 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে রাত 8টা থেকে ফের কারফিউ। 3 মামলায় আসামি 2000। ময়নাতদন্তের প্রয়োজনে তোলা হবে মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের সিও বাজারে ফিলিং স্টেশনে এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত 1, আহত বেশ কয়েকজন। আশেপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাইম আবির। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় 2 দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। লাখ লাখ নেতাকর্মীর উৎকণ্ঠার মধ্যে কয়েক মিনিটের মধ্যেই মঞ্চের উপর বসে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। পিনপতন নীরবতায় পুরো সমাবেশে স্বাভাবিকভাবে বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, ফ্যাসিবাদের পর দুর্নীতিমুক্ত দেশ করতে চাই, একই সঙ্গে পুরনো ব্যবস্থাপনায় বাংলাদেশ চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আনুষ্ঠানিকভাবে জামাতের জাতীয় সমাবেশ শুরুর 3.25 ঘন্টা পর বক্তব্য শুরু করেন এই সমাবেশের সভাপতি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সামনে জনসমুদ্র, জামাতের লাখো কর্মী সমর্থক। দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ। ঠিক 8 মিনিট পর 5:22 হঠাৎ পড়ে যান 67 বছর বয়সী জামাতের এই শীর্ষ নেতা। ধরাধরি করে তাকে টেনে তুললে তিনি আবার বক্তব্য দিতে চান। সম্মানিত ভাইয়েরা, আপনারা শান্ত থাকুন। যদিও তার এই বক্তব্যের সময়কালও বেশি ছিল না। আবার পড়ে গেলে চিকিৎসকরা পরামর্শ দেন তাকে বিরতি নিতে, কিন্তু তিনি বক্তব্য চালিয়ে যান বসে বসেই। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। ঘোষণা দেন, জামাত ক্ষমতায় গেলে জনতার শাসক নয় সেবক হবে। জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে সরকারি প্লট ফ্ল্যাটের সুবিধা নেবে না। কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়। চাঁদাবাজি, দখলবাজি আর ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি করেন জামাতের এই শীর্ষ নেতা। এর আগে দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ। জামাতের 7 দফা দাবির প্রতি সংহতি জানিয়ে এখানে বক্তব্য দেন বিভিন্ন দল থেকে আগত নেতারা। তারা এও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির যারা বিরোধিতা করছে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। শুধু আইনি ভাবে
এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি। এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। সমাবেশের শুরুতে এখানে কথা বলতে দেখা গেছে শহীদ ও আহত পরিবারের সদস্যদের। তারা বলছেন, বিচার আর সংস্কারের আগে নির্বাচন নয়। এর আগে সকাল থেকেই পূর্ণ হয়ে যায় ৭০ একরের এই ঐতিহাসিক ময়দান। জনসমুদ্র পৌঁছে যায় আশপাশের শাহবাগ, বাংলা মোটর, কাকরাইল, পল্টন কিংবা মৎস্য ভবন পর্যন্ত। রোদ আর গুমোট গরমের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখতে এখানে জারি সারি গম্ভীরার সুরে দাবি দাওয়া আর দলীয় আদর্শ তুলে ধরেন শিল্পীরা। যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল। এই সমাবেশের একটা উল্লেখযোগ্য দিক হলো এর অংশগ্রহণকারীদের মধ্যে বৈচিত্র্য। মাদ্রাসা পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তরুণ থেকে প্রবীণ কিংবা মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের অংশগ্রহণ। বয়স, বর্ণ কিংবা পেশার ভিন্নতা থাকার পরও এই যে তাদের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাওয়া, সেটি হয়তো এটি ইঙ্গিত করছে সামনের দিনে রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং রাষ্ট্র পুনর্গঠনে জামাত এবং তাদের রাজনীতি বিভিন্ন পক্ষের কাছে ভিন্নভাবে গুরুত্ব পাবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে দীর্ঘ ১.৫ দশকে জামায়াতের এমন জনসমাবেশ ঘিরে সকাল থেকে উৎসবের আমেজে ছিলেন দলের কর্মী সমর্থকরা। দিনভর ৭ দফা দাবির স্লোগানে মুখরিত রাখেন সমাবেশস্থল সহ আশেপাশের এলাকা। তাদের আশা, আগামীর বাংলাদেশে থাকবে না রাজনৈতিক বৈষম্য। বিস্তারিত শাহাদত অভ্রের প্রতিবেদনে। ভোর থেকেই ঢাকায় ঢুকতে থাকে হাজার হাজার মানুষ। লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। দীর্ঘ ১.৫ দশকে জামাতে ইসলামী নেতাকর্মীদের এমন সমাবেশ এটি প্রথম। তাই উৎসবের আমেজে মিছিল দিয়ে উদ্যান ও এর আশেপাশের মোড়ে জমায়েত হতে থাকে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ৭ দফা দাবিতে জাতীয় এই সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে আসে লাখো মানুষ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। অনেকেই প্রথমবার এসেছে ঢাকায়, তাই উদ্দীপনা একটু বেশি। তাদের আশা, নতুন বাংলাদেশ হবে রাজনৈতিক বৈষম্যমুক্ত। আমার জীবনের প্রথম বাংলাদেশ ছাত্র শিবির কথা, আমি কোনোদিন এরকম প্রোগ্রামে যেতে পারি না, কিন্তু আজকে আমার জীবনটা সার্থক। এবং আমি চাই আগামীর বিপ্লব, ইসলামের বিপ্লব, এবং আগামীর বাংলাদেশ ইসলামে হয়, ইসলামী রাষ্ট্র হবে সেই আশায়, এবং আলেম ওলামাদের ঐক্য হবে। আমরা মূলত চাই এদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাট, ধান্দাবাজ যারা আছে এগুলো বিলুপ্ত হোক। ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালিয়েছে এর বিচার এবং স্বৈরাচারের দোষরদেরকে বিচার। দাড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। লঞ্চ, ট্রেন আর বাসে কেউ কেউ রওনা করেছেন একদিন আগে, কেউ আবার সারা রাত কাটিয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। রাতের 12টা বাজে গাড়িতে উঠছে নোয়াখালী মাইজি হসপিটাল রোড থাকা থেকে। আমাদের বড় ভাই কয়েকজন সহকারে একসাথে আমরা বের হয়েছি। রাতের 12টা বাজে এখানে আসে কোকরাপুর পৌঁছেছি আমরা রাতের 3:15 নোয়াখালীর ওই পাশে উত্তরাতে নামছি সন্ধ্যা সকাল 7টার দিকে। এরপর ওইখান থেকে হাইটা হাইটে এই পর্যন্ত আসছি। আসার পর ভিতরে দেখা বাহিরে প্রচণ্ড গরম, এখানে আমরা অপেক্ষা করতেছি। গত রাত্রি 11টার দিকে রওনা হয়েছি। আবার যমুনের শীতে আসছে প্রচুর জ্যামের কারণে আমরা এখানে পৌঁছেছি
সকাল 8 ঘটিকায়। মাঠে জায়গা না পাওয়ায় ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় সমর্থকরা। তৃণমূল থেকে ছুটে আসা কর্মীদের একটি চাওয়া, একদিনের জন্য হলেও দেখতে চান জামাতে ইসলামীর দেশ শাসন। মন চায় একবার হলো জীবনে আল্লাহর কোরআনের শাসনটা দেখে যেতে চায়, একবার জন্য হলেও শেষ মুহূর্ত যেন আল্লাহ আমাদেরকে একটি দিনের জন্য হলে যেন কোরআনের আইনটা দেখে আমাদেরকে মরতে পারে। দফাগুলো যদি মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয় তাহলে এই দেশ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, সুন্দরভাবে একটা নির্বাচন হবে এবং জাতি পাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে জুলাই সংগ্রাম করেছিলাম, আমরা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটি স্বৈরাচারবিহীন, বৈষম্যহীন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল গণহত্যার বিচার, জুলাই সনদ ঘোষণা সহ 7 দফা দাবি মেনে নেওয়ার 7 দফা মেনে নিয়ে আগামীর নির্বাচন সকলের সমান সুযোগের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে করার আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া কর্মীরা। গরমের মধ্যে ইনশাআল্লাহ আমি থাকবো, কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। এখানে এসে আমার সব কষ্ট সার্থক। অনেক বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামী এখানে প্রোগ্রাম করতে পারে নাই। আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার হলো যে আগামীতে যে একটা নির্বাচন হবে, আমাদের ফেয়ার ইলেকশন হবে, এই লেভেল ফিল্ড তৈরি করা এবং জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের বিকাশ ঘটবে, সেখানে প্রতিফলন করবে আমাদের এই 7 দফা দাবির মধ্যে একটা আছে। বাংলাদেশে যদি ইসলামিক দল আসে, যারা ইসলামিক সমমনা দল আছে, তারা যদি আসে তাহলে তারা মানুষের যে হক সেটা মেরে খাবে না, মানুষের হককে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। জুলাইয়ের গণ অভ্যুত্থান যেমনি নতুন বাংলাদেশকে এনে দিয়েছিল, তেমনি এই জাতীয় সমাবেশ থেকে তাদের দাবি আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা আরও একটি বড় মাত্রা এনে দিবে বলে মনে করেন এখানে সারা দেশ থেকে আসা লাখো মানুষ। শাহাদাত অভ্র, এখন ঢাকা। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক গোল টেবিল বৈঠকে একথা জানান তিনি। কয়েকটি আসনের আশায় রাজনৈতিক দলগুলোর ক্ষুদ্র চিন্তা পরিহার করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, একগুঁয়েমিটা দেশে বড়, পরিবর্তন সম্ভব নয়। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন এক একজন এক একটা কুঠুরি হয়ে গেছে, পিতার সম্পত্তি সব বাগবাটোরা হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিয়ার করে চিল্লাচ্ছে। আজকেও পিয়ার করে মহাসমাবেশটা করছে। তা আমাকে একজন জিজ্ঞেস করছিল যে প্রথম যে পার্টিটা পিয়ারের নামে ওখানে সমাবেশ করেছে তাদের দাবিটা তো সবাই উচ্চারণ করছে, যারা আবার জিজ্ঞেস করেছে তারা আবার আজকে মিটিং করছে। তো বলে যে ওনারা কয়টা পাবে? তা আমি বললাম যে যদি সোহরাওয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, একটা পেতে পারে। তো এখন যাদের এই অবস্থা তারা পিয়ার নিয়ে মহাব্যস্ত। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে রাজধানীতে আরেক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সংস্কার সনদ সহ নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। আরো জানাবেন সিউল আহমেদ। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে রাজনৈতিক প্রত্যাশা ও গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, আর এই নিয়েই বিভিন্ন মহলে চলছে আলোচনা। সকালে রাজধানী প্রেস ক্লাবে গণতান্ত্রিক মঞ্চ দেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনার আয়োজন করে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেইটার বিরুদ্ধে কথা বলছেন নতুন বন্দোবস্তের জন্য। আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসে সংস্কার, জুলাই আর আগামী নির্বাচনের কথা। এ সময় আলোচকরা বলেন, সুষ্ঠু বিচার, সংস্কার, রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে নির্বাচন হওয়া জরুরি, তাই কোনোভাবেই নির্বাচনকে পেছানো যাবে না। এদিকে রাতের ভোট বা ডামি নির্বাচন যেন না হয় সেই প্রত্যাশাই সকল রাজনৈতিক দলের প্রতি করেন এনসিপি নেতা আক্তার হোসেন। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময়ে যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে, নারী এবং পুরুষের। কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা যেটার মধ্যে দিয়ে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবা দাস এবং ভারতের একটা পুতুল,
এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা আবার ফেরত আসছে। এছাড়াও অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সামনে এসেছে তা কাজে লাগাতে না পারলে বাংলাদেশ পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার জোট পকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়া দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করে নির্বাচনের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যদিকে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জোটে থাকা অবস্থায় জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি। তিনি বলেন, বিরোধী রাজনীতির পক্ষ থেকে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে তিরস্কার করা হলেও জোটবদ্ধ থেকেছে বিএনপি। বিএনপি সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় দিয়ে দিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন এই জামাতকে, রাজাকারদেরকে সাথে রাখছে গণতন্ত্রের স্বার্থে? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। টাঙ্গাইলে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। সিউল আহমেদ, এখন, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে এই বিষয়টি আলোচনা করছে। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে মন্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরিয়ে দেওয়া হয় মঞ্চ। এর আগে দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একজন মানুষ ভারতের শিলং থেকে কক্সবাজারে এসে দখল লুটপাট করছে এবং তিনি সংস্কার বোঝেন না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পিআর কেউ না বুঝলেও দেশের সংস্কার থেমে থাকবে না। কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শনিবার বিকেল 4টায় জড়ো হয় ছাত্রদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী। স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাদের বিরুদ্ধে। পুরো এলাকায় দেখা দেয় উত্তেজনা। সরিয়ে দেওয়া হয় এনসিপির মঞ্চ। বন্ধ হয়ে যায় মার্কেট, দোকানপাট। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মন্তব্যের জেরেই তাদের বিক্ষোভ মিছিল, উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এনসিপি নেতা খারাপ কটূক্তিমূলক বক্তব্য রেখেছেন, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। চকরিয়ার অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ একমাত্র সালাউদ্দিন ভাইয়ের এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই আজকে রাজপথে নেমে এসেছে। এর আগে সকালে এনসিপির ১৯তম দিনের জুলাই পদযাত্রা পৌঁছায় কক্সবাজারে। স্লোগান ব্যানার হাতে জড়ো হন অসংখ্য নেতাকর্মী। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, একজন মানুষ ভারতের শিলং থেকে কক্সবাজার এসে দখল লুটপাট করছে, তিনি সংস্কার বোঝেন না। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। পথসভায় নাহিদ ইসলাম বলেন, দেশে আর কোনো গডফাদার, স্বৈরাচার, মাফিয়া গড়ে উঠতে দেয়া হবে না। কে সংস্কার উচ্চকক্ষ বোঝে না তা জনগণের বিবেচ্য নয়। একটি দল সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিকল্পনায় এই বাংলার মাটিতে যেই নিরাপত্তা বাহিনী, যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে, খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারা এই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে। মাসব্যাপী জুলাই পদযাত্রায় অংশ নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করছে দলটি। হোসাইন জিয়াদ, এখন কক্সবাজার। মানবাধিকারের সুরক্ষা, আইনি সহায়তা সহ প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত সহায়তার লক্ষ্যে বাংলাদেশে OHR এর মিশন খোলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলির আদর্শিক অবস্থান নিয়ে সমাজের একটি অংশের উদ্বেগ রয়েছে, কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মিশন মানবাধিকারের যে কোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত গুরুত্ব দেবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গোপালগঞ্জে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। জেলা সদর থানায় আছেন সাজিদ আরাফা, চলে যাচ্ছি সেখানে। সাজিদ, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর মামলা ও গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ? গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি যদি বলি, আমরা বিকেল পর্যন্ত দেখেছি এখানে অনেক ধরনের গাড়ি চলেছে এবং মানুষের যাতায়াত ছিল, তবে সন্ধ্যা হওয়ার পরপরই আমরা দেখছি যে অনেকটাই সেগুলো কমে এসেছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি পৌর যে নিউ মার্কেট রয়েছে, পৌর নিউ মার্কেটের সামনে, এবং এটি দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানকার যে দোকানপাট যত ছিল সবই বন্ধ হয়েছে। এবং যে বিষয়টি বলছিলেন যে জেলা প্রশাসকের যে বার্তা আমরা পেয়েছি যে আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত আবারও কারফিউর যে সময়সীমা সেটি বাড়ানো হয়েছে। এবং সেটি বাড়ানোর পরেই কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে এখানে মাইকিং হয়েছে শহরে, সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এরপর থেকে আমরা
দেখছি যে মোটামুটি একটু নিস্তব্ধতা নেমে আসতে শুরু করেছে এই শহরের মধ্যেই। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দোকানগুলো সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কিছু রিক্সা, অটোরিক্সা চলাচল করছে, মার্কেটগুলো মোটামুটি বন্ধ। তবে আমরা সারাদিন দেখেছি, আজ যেহেতু কারফিউ শিথিল করা ছিল সারাদিনে কিন্তু অনেক কর্মব্যস্ততা গিয়েছে। আমরা দেখেছি অনেক মানুষ যারা গত 3 দিন বাড়ির বাইরে বের হতে পারেন নাই, কিংবা বাজার সদাইয়ের যে বিষয়গুলো ছিল অনেকে আজকে বের হয়েছিলেন দিনের বেলা। এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের টহলও দেখেছি আমরা বিকেলে কিছু কিছু জায়গায় কিন্তু পুলিশের যে টহল টিম তারা টহল দিয়েছে। এবং আর কিছুক্ষণ পরে আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন টিম রাস্তার মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। এবং এরই মধ্যে বলা চলে যে শহরে অনেকটাই নিস্তব্ধতা নেমে এসেছে। এবং মামলার যে বিষয়টি বলছিলেন, 3টি মামলা হয়েছে। এর আগে আমি জানিয়েছিলাম আগের বুলেটিনে, সেই 3টি মামলায় গত আগের দিনে 164 জন গ্রেপ্তার ছিল এবং নতুন করে আরও বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। সব মিলিয়ে 283 জন গ্রেপ্তার রয়েছে এখন পর্যন্ত। এটি আমাদের সব থেকে পাওয়া, এখানকার থানা থেকে পাওয়া সবশেষ তথ্য। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেলে আমরা বার্তা পেয়েছি যে এই সময়সীমা বাড়ানোর যে বিষয়টি, সেটি সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে জনজীবনে কিছুটা স্বস্তি সারাদিনে থাকলেও আবারও সেই যে কারফিউর যে সময়সীমা সেটি বাড়ানো হচ্ছে। এবং এখানকার মানুষ অনেকেই কিন্তু বেশ বিপাকে রয়েছেন। অনেকেই বলছিলেন আমাদের যে যারা কর্মজীবী মানুষ কিংবা দোকানপাট খুলতে পারছেন না ঠিক মতো, আগের মতোই যে ব্যবসা বাণিজ্য সেটি করতে অনেকটাই তাদের ব্যাঘাত ঘটছে। এবং তারা এটিও বলছেন যে এই ধরনের কারফিউ যাতে না হয়, তার জন্য যে রাজনৈতিক সহিংসতা এখানে ঘটেছে সেই ধরনের সহিংসতা যেন আর না ঘটে, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং বলে রাখি যে গেল বুধবার এনসিপির এখানে সমাবেশ ছিল, সেই সমাবেশে একটি সংঘর্ষের ঘটনা হয়, তাদের উপরে হামলা হয় এবং তারপরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গুলিবর্ষণ বা সেই ঘটনায় 5 জন নিহত হয়েছে। সেই 5 জন নিহত হওয়ার পরেই কিন্তু এই কারফিউ জারির যে বিষয়টি সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত আবারও আর কিছুক্ষণ পরে 8টা থেকে কারফিউ শুরু হবে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ খবর। গোপালগঞ্জের কারফিউ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। দেখছেন এখন সন্ধ্যা। এদিকে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না করে দাফন করা মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। এ সময় গোপালগঞ্জের ঘটনার সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতে তাদের আহ্বান জানান তিনি। জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। 24 গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে, যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে। তারপরে আমি বলতে চাই 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম। এই অনুষ্ঠানে সেই বক্তব্যই তখন আমি বলেছিলাম, স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকরিতে 56% কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণ দোষী। সুতরাং আমরা মনে করি, বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। সেদিনই বলেছিলাম 2014 সালে। পরবর্তীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালে কোটা সংস্কারের দাবিতে 2018 সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদে
মৃত্যুর সিঁড়িতে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল ইমতিয়াজ আহমেদ জামিল, শহীদ সাজ্জাদ হোসেন, সজল, মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ আরো বহু প্রায় ২,০০০ শহীদের আত্মত্যাগের সুতরাং গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব, তারা গণতান্ত্রিকামী মুক্তিকামী মানুষের প্রেরণা। আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞতা। ভাই বোনেরা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক এবং কায়দার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকারভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি, যা কিনা একজন শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে আমরা সকলের সামনে শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের বাংলাদেশে জনগণের সরাসরিভাবে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ব্যানারে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হয় সমাবেশ ও র্যালিটি অপরাজয় বাংলা থেকে ঘুরে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও প্রাথমিক অর্জনের বিশ্লেষণ এবং নাগরিক সমাজ ও রাজনৈতিক দল কি করতে পারে এ সকল বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া গত ১৬ বছরের শিক্ষা খাতের দুরবস্থা এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা খাতে ২০২৪-এ এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া, বিভিন্ন জায়গায় শিক্ষকদের হেনস্থা, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সহ অন্যান্য কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন শিক্ষক নেটওয়ার্ক। পুরো বাংলাদেশকে একটা দলের শাসনে বা একটা তত্ত্বের আদলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই আন্দোলন সেই মেটা ন্যারেটিভকে ভেঙে আমাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, যেই পরিস্থিতিতে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে যে বাংলাদেশকে ঠিক আসলে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই। পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষানীতির প্রতিফলন ছিল না যুগোপযোগী শিক্ষানীতিও। এছাড়া ব্যবস্থাপনাগত ত্রুটি, বাণিজ্য ও লুটপাটের আখড়ায় পরিণত ছিল শিক্ষা খাত। এর মধ্যে উচ্চশিক্ষার সাথে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং প্রাথমিক ও গণশিক্ষার সংযোগ অত্যন্ত দুর্বল ও একমুখী ছিল। রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ৪ জনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজে। দুপুরে রংপুর সৈয়দপুর মহাসড়কের সিও বাজার এলাকায় এলপিজি স্টেশনের রিজার্ভার মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর প্রভাবে ফেটে যায় আশেপাশের ভবনের দরজা ও জানালার গ্লাস। দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাস্থলে থাকা কয়েকটি গাড়ি। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান মেরামতে মালিক পক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। আরও জানাচ্ছেন মোকাররম হোসেন। কোথাও লেগে আছে রক্তের দাগ, কোথাও পড়ে আছে ভাঙা দেয়ালের খণ্ডাংশ। ডানে বামে তাকালেই চোখে পড়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার আর বাসের ক্ষতচিহ্ন। সব মিলিয়ে যেন এক ধ্বংসস্তূপ। বাদ যায়নি আশেপাশের ভবনের জানালা কিংবা ঠাই গ্লাস। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সৈয়দপুর মহাসড়কের মেসার্স সিও বাজার এলপিজি স্টেশনের রিজার্ভার মেরামতের সময় বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এতে ঘটনাস্থলে নিহত হন সেখানে কর্মরত এক প্রকৌশলী। ক্ষতিগ্রস্ত হয় ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা অন্তত 20টি গাড়ি। বিকট শব্দে আশেপাশের ভবনে ফাটল ছাড়াও উড়ে যায় কয়েকটি টিনের ঘর। এটা কয়েকদিন থেকে বন্ধ ছিল। এটা মেবি ইঞ্জিনিয়ার কাজ করতেছিল, এই কাজের ইয়েতে সে থাকা অবস্থায় মানে এই দুর্ঘটনা ঘটে। কোনোখানে কোনো লিকেজ আছে নাকি সেইটা ওই হাওয়া ঢুকিয়া পরীক্ষার সময় হাওয়ার স্পিডটা বেশি হয়েছে, এইটা যাওয়াতে ভ্রিম করে এই বাস্ট হয়ে গেছে।
এ সময় ঘটনাস্থলের পাশের সড়কে চলমান ঢাকাগামী একটি কোচও ক্ষতির শিকার হয়। উৎসুক জনতার ভিড় সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কাজ মেরামতে মালিক পক্ষের উদাসীনতায় ক্ষোভ জানান এলাকাবাসী। এসি থেকে শুরু করে আপনার গাড়ির বডি থেকে শুরু করে কোনো কিছুই নেই, সব উড়ে গেছে। সব আমাদের এলাকার আশেপাশে 2-1 কিলোমিটার এলাকা জুড়ে হচ্ছে মানে থাই গেলা যতগুলো ছিল আমাদের সব এগুলা ভাঙে গেছে। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান বায়ুর অতিরিক্ত চাপ থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। মেরামত করতে গিয়ে কোনো কারণে কোনো কিছু চাপ সৃষ্টি, চাপ ভিতরে প্রচুর চাপ থাকে গ্যাসের, এই চাপের কারণে বিস্ফোরণ করছে। রাস্তার গাড়ি ছিল গ্লাস ভাঙছে, এই বিল্ডিং গ্লাস ভাঙছে, আশেপাশে বিল্ডিং সবগুলো গ্লাস ভাঙছে। অনেক দূর পর্যন্ত ওই সব পিছনে বিল্ডিংগুলো টিন রুট ভেঙে গেছে। এগুলো ক্ষতি নিরূপণ করা তদন্ত সব সম্ভব না। দুর্ঘটনায় আহত আরও 12 থেকে 15 জনকে তাৎক্ষণিক রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত অন্তত 4 জন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। মোকাররম হোসাইন, এখন রংপুর। ভূমি রক্ষা, সাঁওতাল হত্যার বিচার সহ অধিকার রক্ষার নানা দাবি নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে লং মার্চ করেছে সাঁওতালরা। লং মার্চ থেকে সাঁওতাল অধিকার সংরক্ষণ নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। মাজেদুর রহমান মাজেদ জানাবেন বিস্তারিত। বেলা 12টায় গোবিন্দগঞ্জে কাঁটামোড়ে আদিকালে আত্মরক্ষা সরঞ্জাম নিয়ে লং মার্চে হাজির বিভিন্ন বয়সী সাঁওতাল নরনারী। বাঁচার লড়াইয়ে এখনো সোচ্চার তারা। মায়ের পেট থেকে যখন আমরা জন্ম নেই, জন্ম হওয়ার সাথে সাথে আমাদের তীর লাগে। আদিবাসীদের এটা চিহ্ন, এটা আমাদের ঐতিহ্য। এখানে আমরা বাপ দাদার জমি রক্ষা করতে আসছি। আমাদের বাপ দাদার সম্পত্তি ফেরত চাই, দিতে হবে। ইপিজেড আমরা চাই না। গোবিন্দগঞ্জের বাগদা ইকো ফার্মে 1842 একর পতিত জমি তাদের পূর্বপুরুষের দাবি করে সেটি রক্ষার লড়াই চালাচ্ছে 2016 সাল থেকে। তাদের ভূমি রক্ষায় সে সময় 3 জনকে হত্যা করা হয়, যাদের বিচার এখনো হয়নি। তাদের অভিযোগ, 3 ফসলি জমিতে নতুন করে ইপিজেড করার নামে এখানকার প্রভাবশালীরা তাদের জমি গ্রাসের অপচেষ্টা চালাচ্ছে। আমরা তো ইপিজেড চাচ্ছি না তা নয়, কিন্তু এই রক্ত ভেজা 3 ফসলি জমিতে, আমাদের বাপদাদার জমিতে এটা চাচ্ছি না। আর যদি সরকার নেয়, আমাদের লিগালাইজড করে নিতে হবে। এই বাপদাদার জমিতে 6 নভেম্বরে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর এবং 3 সাঁওতালকে হত্যার বিচার চাই। আর এই রক্ত ভেজা জমিতে আমরা ইপিজেড চাই না। আমরা যেটা বিরোধ করছি সেটি হচ্ছে, এটা রিকুইজিশন ডিড মূলে 1962 সালে তৎকালীন জেলা প্রশাসক রংপুর সাঁওতালদের এই জমিটা গ্রহণ করেছিলেন ইক্কু চাষের নিমিত্তে। যদি ইক্কু চাষ না হয় তাহলে এই জমিটা পূর্ব মালিকদেরকে ফেরত দিতে হবে। সুগার মিল বন্ধ হওয়ার পর এখানে অদ্যাবধি এই 21 বছরে বা 22 বছরে এখানে কোনো ইক্কু চাষ হয় না। যেহেতু এই ফার্মে ইক্কু চাষ হয় না, সুতরাং লিগালি এই সাঁওতাল এবং যারা এটার ওয়ারিশ পূর্ব মালিক তারা এটা হকদার। 2016 সালে গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে আদিবাসী মহল্লায় অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ 33 জনের নাম সহ অজ্ঞাত সংখ্যক আসামি করে 2016 সালে নভেম্বরে মামলা হলো। এখন পর্যন্ত বিচার কাজ শুরু হয়নি। মাজেদুর রহমান, এখন গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি টাইগাররা। তবে শ্রীলঙ্কার ইতিহাস করা সিরিজ জয়ের পর এবার আশাবাদী লিটনরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করার পাশাপাশি ইতিহাস ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। আনুষ্ঠানিকতায় টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, নেই বাড়তি আয়োজনের আড়ম্বরতা। দুদলের অধিনায়কের চোখে মুখেও মেলেনি উত্তেজনার উত্তাপের রেখা, যেন মাঠের জন্যই জমিয়ে রেখেছেন সব। তবে সংবাদ সম্মেলনে কিছুটা হলেও প্রকাশিত সিরিজের চাপা ঝাঁজ। পাক অধিনায়কের কথায় জয়ের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা আর লিটন দাসের কণ্ঠে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়। We practice what we are going to get in the games. So that's what the match scenario. We create the scenarios which we are going to get in the games most probably, and we try to improve our skill by doing that and try to make sure we are game ready before the game. সবকিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ হারানোর তরতাজা স্মৃতিসঙ্গী বাংলাদেশের। অবশ্য সেই সাফল্যে গা ভাসাতে চান না ক্যাপ্টেন লিটন। ঘরের মাঠ হলেও মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। চেনা মাঠ হলেও মিরপুরের উইকেট প্রায়শই হয়ে ওঠে অচেনা। উইকেট নিয়ে উদ্বেগটা তাই থাকছেই। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা খেলাটা জমবে এবার। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে আর কি। 2016 সালে মিরপুরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। 9 বছর আগে মাশরাফির অধিনায়কত্বে সেই সাফল্যের পর মিরপুরে আরও একাধিকবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সাকিব তামিমরা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে আসা লিটনের এবার তাই মিরপুরে পাকবধের গল্প লেখার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে আছেন ওয়াসিল হক পান্থ। ম্যাচের সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। পান্থ, প্রথমার্ধে বাংলাদেশের খেলা কেমন দেখলেন? এই ম্যাচের পর বাংলাদেশের চ্যাম্পিয়ন হবার সমীকরণ কি দাঁড়াবে? আবির, ইতোমধ্যে কিন্তু 2 গোল দিয়েছে বাংলাদেশ এবং প্রথমার্ধের শুরুর যদি কথা বলি, আজকে কিন্তু বাংলাদেশ 5 পরিবর্তন নিয়ে, গত ম্যাচের চেয়ে 5 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এবং আজকের অধিনায়কত্বর যে আর্মব্যান্ড সেটিও কিন্তু সুরমা জান্নাতের কাছে গেছে এবং গত ম্যাচে কিন্তু নবীরন খাতুন অধিনায়কত্ব করেছেন এবং প্রতি ম্যাচে আমরা দেখেছি, এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচেই দেখেছি আমরা যে কোচ পিটার বাটলার কিন্তু নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন দল দিয়ে এবং আজকেও এর ব্যতিক্রম ঘটেনি এবং আজকেও তরুণ একটি একাদশ নামানো হয়েছে। আজকে যে গোলকিপিং করছেন যিনি সোনালী, তিনিও কিন্তু আজকে প্রথমবারের মতো মাঠে নেমেছেন এবং শুরুর যদি 10 মিনিটের কথা বলি, শুরুর 10 মিনিটে কিন্তু বাংলাদেশ বেশ অগোছালো খেলা খেলেছে এবং বা প্রান্ত দিয়ে বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি বা প্রান্তে শান্তি মার্ডি খেলেন, কিন্তু আজকে কিন্তু শান্তি এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চে আছেন। তিনি তার যে অভাব সেটি কিন্তু শুরু থেকে বোঝা গেছে এবং যদিও প্রথমার্ধের 15 মিনিটের পর থেকে বাংলাদেশ কিছুটা গুছিয়ে নিতে শুরু করে এবং প্রথম 24 মিনিটের মাথায় কিন্তু একটি গোল পায় এবং সেটাও কিন্তু জটলার মধ্যে থেকে গোল পায় বাংলাদেশ। কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে যে অগোছালো বেশ কিছু আক্রমণ তারা করেছে এবং ডি বক্সের বাহির থেকে অনেকগুলো শট চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তো এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। তো বাংলাদেশ অবশ্যই চেষ্টা করবে যত দূর সম্ভব গোল বাড়িয়ে নেওয়া যায় শ্রীলঙ্কার পক্ষে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। আবির, সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ, তারই খবর জানছিলাম। শেষ করছি এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে জাতীয় সমাবেশের বক্তৃতার মাঝে মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির। উৎকণ্ঠিত লাখ লাখ নেতাকর্মীর উদ্দেশ্যে বসে নির্দেশনা। সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামায়াতের সমাবেশে এনসিপি সহ অনেক দল যোগ দিলেও আমন্ত্রণ পায়নি বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বিপদের শঙ্কা নেতাদের। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। সালাউদ্দিনকে নিয়ে মন্তব্যের জেরে কক্সবাজারে বিএনপি এনসিপি মুখোমুখি। চকরিয়ায় ছাত্রদলের বিক্ষোভ, সরিয়ে দেওয়া হলো মঞ্চ। 14 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে রাত 8টা থেকে ফের কারফিউ। 3 মামলায় আসামি 2000। ময়নাতদন্তের প্রয়োজনে তোলা হবে মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রংপুরের সিও বাজারের ফিলিং স্টেশনে এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত 1, আহত বেশ কয়েকজন। আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত। শেষ করছে এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।